বন্ধুরা, পাল্টে গেল অন্নপূর্ণা যোজনার নিয়ম। অন্নপূর্ণা ভাণ্ডারের আবারও কালকে নতুন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে। মোট 4টি পেজে এমন এমন বিষয়কে তুলে ধরা হয়েছে যা আপনাদের অন্নপূর্ণা যোজনা যারা পান বা যারা পাবেন তাদেরকে জেনে রাখা অবশ্যই দরকার, না হলে পরে আপনাদেরকে পস্তাতে হতে পারে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই ভিডিওতে আমি সেই 4টি পেজকে কি বলা হয়েছে সেগুলো একদম বিস্তারিতভাবে আলোচনা করব। কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমি এক এক করে এই যে 4টি পেজে কি কি বলা হয়েছে এবং কি তুলে ধরা হয়েছে সে সমস্ত কথাকে বাংলায় খুব সুন্দরভাবে ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য খুব সহজ ভাষায় বলবো। তো আপনারা এই যে পেজগুলো দেখতে পাচ্ছেন, এই পেজগুলো আমি এক এক করে সেগুলো ইংরেজিতে লেখা আছে, কিন্তু কি কি বিষয় তুলে ধরা হয়েছে সেখানে সে কথাগুলো আমি এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম নম্বরের যে আপনারা দেখুন, আমি ব্যাকেট দিয়ে লাল করে ঘেরে দেব যে কোন জায়গায় কি বলা হয়েছে। আমি যে যে জায়গাগুলোতে মার্কিং করব সে জায়গা নিয়ে আলোচনা করব। তো অতএব চলুন আমি আপনাদেরকে প্রথমে কি বলা হয়েছে সেটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা সেটা আমি বাংলায় বলছি। সেখানে বলা হয়েছে 8 জুলাই 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সচিব মহাশয় সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এনআইসি এর প্রতিনিধিরা, নডাল ব্যাংকের কর্মকর্তারা, বিভিন্ন জেলার ডিএম, এডিএম, এসডিও, বিডিও এবং কেএমসির কর্মকর্তারা। মূল উদ্দেশ্য ছিল আবেদন প্রক্রিয়া কি কি সমস্যা হচ্ছে সেগুলো দ্রুত সমাধান করা যায় তা নিয়ে আলোচনা। তো তা নিয়ে কিন্তু আপনার নিক কমিটির প্রতিনিধিরা, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, কেএমসি সকলেই কিন্তু উপস্থিত থেকে একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তারা কিন্তু আলোচনা করেন। তারপরে নিচের পয়েন্টটা দেখুন, এখানে বলেছে অনেক আবেদনকারীর নাম আধার কার্ডে ছোটোখাটো ভুল রয়েছে, তাই পোর্টালে এডিট অপশন চালু করা হবে। অর্থাৎ কালকে থেকে কিন্তু এডিট অপশন চালু করে দেওয়া হয়েছে। আর সেই এডিট অপশনটা শুধুমাত্র যারা পঞ্চায়েতের কর্মী মানে তাদেরকেই দেওয়া হয়েছে, এবং তারাই আপনার যে যদি কোনো ভুল থাকে ডকুমেন্টে তারা কিন্তু সেটি সংশোধন করতে পারছেন। আর নিচে সেই কথাটাই বলা হয়েছে যাতে ইনকোয়ারি অফিসার এবং ভেরিফায়ার পর্যায় থেকে এসব ভুল সংশোধন করা সম্ভব বা করা যায়। অর্থাৎ ইনকোয়ারি অফিসার যিনারা রয়েছেন তারাই কিন্তু আপনাদের সে ফর্মটিকে যেগুলো আপনারা ভুল করে দিয়েছেন, আপনারা অনেক দিন থেকেই বলছিলেন যে আমাদের ভুল হয়ে গেছে দাদা, কিভাবে এগুলো সংশোধন করব। তো আমরা বলেছিলাম অপেক্ষা করুন, এডিট অপশন যদি কোনো দিন দেয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেব। তো বর্তমানে এডিট অপশন দেওয়া হয়েছে, কিন্তু সকলের জন্য নয়, শুধুমাত্র ইনকোয়ারি অফিসারদের জন্য। যারা আপনারা যদি কোনো আপনাদের কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা পঞ্চায়েতে অফিসে গিয়ে ইনকোয়ারি অফিসারের সাথে দেখা করতে পারেন, তিনারা কিন্তু আপনাদের ফর্মটিকে ঠিক করে দেবেন। এবং তৃতীয় জায়গায় কি বলা হয়েছে দেখুন, যদি মাঠ পর্যায়ের তদন্তে দেখা যায় কোনো আবেদনকারী প্রকৃত যোগ্য নন তাহলে পরবর্তী সে আবেদন বাতিল করার ব্যবস্থা পোর্টালে রাখা হবে। অর্থাৎ আপনি এখন টাকা পাচ্ছেন, বর্তমানে আপনার ভেরিফাই হয়ে আপনি টাকা পাওয়ার যোগ্য হয়ে গিয়েছেন, আপনি টাকা পেয়ে নিলেন। পরবর্তীতে আবার যখন রিসার্চ করে দেখা যাচ্ছে যে আপনি প্রকৃত যোগ্য নন, আপনার যে মানদণ্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে আপনি কোনো একটি উল্লঙ্ঘন করছেন, তখন কিন্তু তারা আপনার ফর্মটিকে বাতিলও করে দিতে পারে বা তাদের হাতে কিন্তু এমন পাওয়ার থাকবে পোর্টালের মাধ্যমে। এমনটাই এই জায়গাটিতে বলা হচ্ছে। এছাড়াও তারপরে কি বলা হচ্ছে দেখুন, রিভার্টেড অ্যাপ্লিকেশান, অর্থাৎ যেসব আবেদন রিভার্ট হয়েছে সেগুলো আবার ইনকোয়ারি অফিসারের লগ ইনে দেখা যাবে। এনআইসি জানিয়েছে এই সুবিধা 9 জুলাইয়ের মধ্যে চালু করা হবে। অর্থাৎ 9 জুলাই থেকে কিন্তু অর্থাৎ কাল থেকে তারা কিন্তু দেখতে পাচ্ছে যে কাদের রিভার্টেড হয়ে গিয়েছে, এবং সেই রিভার্টেড অ্যাপ্লিকেশানগুলো ইনকোয়ারি অফিসার কিন্তু তার ডেস্কটপে দেখতে পাচ্ছেন, এবং সেখান থেকেই তিনি যা করার করবেন। এছাড়াও পরের পয়েন্টে বলা হয়েছে কারা আপাতত অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, এ কথাটা তুলে ধরা হয়েছে। মিটিংয়ে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহকর্মী,
আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষকরা যেহেতু সরকার থেকে মাসিক সম্মানী বা বেতন পান, তাই আপাতত তাদের আবেদন অনুমোদন করা হবে না। ভবিষ্যতে সরকার নতুন নির্দেশ দিলে বিষয়টি পরিবর্তন করা যেতে পারে। তো এখন বর্তমানে এই যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার যারা রয়েছেন তাদের কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছেন। তো মূলত এখন বলা হয়েছে যে এখনকার জন্য এটি স্থগিত করা হলো, বন্ধ করা হলো। পরবর্তীতে যদি তাদেরকে নেওয়া যায় বা সম্ভব হয় তাহলে নিতেও পারে, এমনটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, তার পরবর্তী পদক্ষেপে কি বলা হয়েছে দেখুন পরবর্তী পয়েন্টে, সরকারি কর্মী, পেনশনভোগী ও ইনকাম ট্যাক্স দাতার পরিবার, যেসব আবেদনকারী সরকারি কর্মচারী, পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স দাতার পরিবারের সদস্য, তাদের আবেদন আপাতত অনুমোদনের তালিকায় রাখা হবে না। সরকার জানিয়েছে প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদেরকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা কর্মচারী, পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স দেন তাদের পরিবারের সদস্যদেরকেও কিন্তু এখন নেওয়া হবে না, এমনটা বলা হয়েছে। আগে কিন্তু এমনটা বলা হয়েছিল না। যিনি শুধুমাত্র পেনশন পান বা যিনি শুধুমাত্র ইনকাম ট্যাক্স দেন তাকেই কিন্তু বঞ্চিত রাখার কথা ছিল। কিন্তু পরবর্তীতে কালকের মিটিংয়ে, অর্থাৎ পরশুদিনের মিটিংয়ে এটা বলা হয়েছে যে তাদের পরিবারকেও এখন কিন্তু নেওয়া যাবে না, এখন প্রকৃত গরিবদেরকেই দেওয়া হবে। পরবর্তীতে যদি আবারও কোনো রকম ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে তাদেরকে নিতে পারা যেতে পারে, এমনটা কিন্তু বলা হয়েছে। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে জিএসটি, বেশি জমি, বড় বাড়ি বা এবং তদন্তের নিয়ম। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কিন্তু তুলে ধরা হয়। প্রশ্ন তোলা হয়েছিল যেসব পরিবারে জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, 3 বা তার বেশি ঘর রয়েছে বা 50 ডেসিমিলের বেশি জমি রয়েছে, তাদের আবেদন কি গ্রহণ করা হবে, এমনটা কিন্তু সেই মিটিংয়ে প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ে জানানো হয়েছে প্রতিটি আবেদন 19 মে 2026 এর সরকারি বিজ্ঞপ্তি নোটিফিকেশন 24/11 WCD অনুযায়ী তদন্ত করা হবে। কোনো কর্মকর্তা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে কিন্তু পারবেন না। সরকারি নির্দেশিকা মেনে আবেদনকারীর যোগ্যতা যাচাই করে সুপারিশ করতে হবে। এই বিষয়ে প্রয়োজনীয় স্পষ্টীকরণও পরে জারি করা হবে, এমনটা কিন্তু জানা হয়েছে। যে 19 মে 2026 যে প্রথম প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল বা নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 25 থেকে 40 বছরের মহিলারা, 25 থেকে 60 বছরের মহিলারা পাবেন এবং পেনশনভোগী হতে হবে না, আয়কর দিতে হবে না, আয়কর যদি দেয় তাহলে পাবেন না। এরকম যে প্রতিবেদনটি আমি পারলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই যে প্রতিবেদনটি আপনার বলা হয়েছিল, এখানে যে যে নিয়মগুলো যদি তিনি ফলো করেন তবে কিন্তু তিনি পাবেন, এমনটা বলা হয়েছে। অর্থাৎ 3টার বেশি বাড়ি থাকলেও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে বর্তমানে তিনি পেতে পারেন, মানে পাবেন, এমনটা বলা হচ্ছে। আর 50 ডেসিমিল জমির বেশিও যদি থাকে তাও কিন্তু পাবেন। আগে কিন্তু এটা নিয়ে খুব হাঙ্গামা চলছিল, যার কারণে ভিডিও অফিস এবং আরও অন্যান্য অফিসে কিন্তু প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। কিন্তু বর্তমানে এটা বলা হচ্ছে যে 3টির ঘরেরও বেশি যদি ঘর থাকে তাহলে কিন্তু বর্তমানে তাদেরকে টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু এখান থেকে জানা যাচ্ছে। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে কি দেখুন, ইনকোয়ারি অফিসারের রিকমেন্ডেশন পেজ স্ক্যান করে পোর্টালে আপলোড করতে অনেক সময় লাগছে। যে রিকমেন্ডেশন পেজ যে ভেরিফাই, একটা রিকমেন্ডেশন পেজ রয়েছে যেখান থেকে রিকমেন্ড করে ভেরিফায়াররা ভেরিফাই করে আগে পাঠিয়ে দিচ্ছে আপনার ডিএম এর কাছে, তখন ডিএম সেটাকে আবার কিন্তু অনুমোদন দিচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে ইনকোয়ারি অফিসারের রিকমেন্ডেশন পেজ স্ক্যান করে পোর্টালে আপলোড করতে অনেকটা সময় লাগছে, তাই আপাতত এটি পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক নয়, এমনটা ঘোষণা করেছেন। তবে অফিসে সিল ও স্বাক্ষর সহ হার্ড কপি সংরক্ষণ করে রাখতে হবে, এমনটা কিন্তু ইনকোয়ারি অফিসারদেরকে আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, তদন্তের কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনে সিডিপিও, আশা কর্মী, আইসিডিএস কর্মী, সুপারভাইজার এবং ইচ্ছুক বিএলওদের কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের পারিশ্রমিক সম্পর্কেও পরে জানানো হবে। অর্থাৎ আপনার সিডিপিও, আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদেরকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, তারাকে এই কাজটিকে করে দিতে বলা হচ্ছে। কারণ শুধুমাত্র বিডিও অফিসের বা পঞ্চায়েতের অফিসের কর্মীরা যদি এই কাজ করতে যায় তাহলে অনেকটা সময় লেগে যাবে এবং তারা কিন্তু করে উঠতে পারবে না, যার কারণে আরও কিছু অফিসারকে নেওয়ার উদ্যোগ রয়েছে এবং তাতে বিএলওদেরকেও, যারা ইচ্ছুক, যারা বিএলও কাজ করতে চাইছেন
তাদেরকে কিন্তু নিতে বলা হয়েছে এবং তাদেরকে পারিশ্রমিক হিসাবে কিন্তু টাকা পরে দেওয়া হতে পারে এমনটা বলা হচ্ছে। তার পরবর্তী পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, ডিজিটাইজেশন, ইনকোয়ারি, ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভালের কাজ সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য এনআইসি একটি এমআইএস মনিটরিং সিস্টেম চালু করবে এমনটা কিন্তু বলা হয়েছে। পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে অফলাইন আবেদনকারীর স্ট্যাটাস। যারা অফলাইনে আবেদন করেছেন তারা বর্তমানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। আপনারা অনেকেই বলছেন দাদা আমরা অফলাইনে আবেদন করেছি, আমরা আমাদের স্ট্যাটাস এখন অবধি দেখতে পাইনি, না আমাদের সাবমিট হয়েছে, না আমাদের অ্যাপ্রুভাল হয়েছে, না আমাদের রিজেক্ট হয়েছে, আমরা কিছুই বুঝতে পারছি না। তো তাদের কথাটিকে এই মিটিংয়ে তুলে ধরা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে তাই এনআইসি এমন ব্যবস্থা করবে যাতে অফিসে জমা দেওয়া অফলাইন আবেদনগুলোরও স্ট্যাটাস অনলাইনে দেখা যায়। তো তাদেরকে কিন্তু এই আদেশটি দেওয়া হয়েছে যে আপনাদের যারা অফলাইনে জমা দিয়েছেন তারাও যেন আপনাদের স্ট্যাটাসটি দেখতে পেন এমনটা তাদেরকে বলা হয়েছে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে কেএমসি ভেরিফায়ার এর ওয়ার্ড ডিটেলস। কেএমসি এলাকার আবেদনকারীদের জন্য পোর্টালে ভেরিফায়ার এর ওয়ার্ড ডিটেলস দেখানোর ব্যবস্থা করা হবে এমনটাও বলা হয়েছে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রতিদিন গুগল মিট করতে। প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধানের জন্য এনআইসি প্রতিদিন গুগল মিটের মাধ্যমে জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। অর্থাৎ তাদেরকে প্রতিদিন কিন্তু গুগল মিটের মাধ্যমে অনলাইনে আপনার ডিজিটাল অনলাইনের মাধ্যমে তাদেরকে কিন্তু মিটিং করতে বলা হয়েছে এবং যদি কোনো ত্রুটি থাকে পোর্টালে বা কোনো সমস্যা থাকে তারা যেন সেটিকে মিটিংয়ের মাধ্যমে সমাধান করতে পারে এমনটা বলা হয়েছে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে পেমেন্ট ফেলের কারণে দেখা যাবে। ব্যাঙ্কগুলোতে পেমেন্ট ফেলিয়ারের বিস্তারিত কারণ এনআইসিকে দিয়েছে। এখন থেকে আবেদনকারী এবং কর্মকর্তারা পোর্টালে পেমেন্ট ফেল হওয়ার কারণও দেখতে পারবেন। এখন শুধু আপনারা দেখতে পেয়েছিলেন যে পেমেন্ট ফেলিয়ার বা পেমেন্ট ফেল এরকম কিন্তু অপশন আসছিল, কিন্তু আপনার কি কারণে পেমেন্টটা ফেল হলো, আপনার কেওয়াইসির কারণে নাকি আপনার ডিবিটি সক্রিয় নেই তার কারণে, সেটা কিন্তু একদম পেমেন্ট ফেলের পাশে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা থাকবে যে আপনার এই কারণে টাকাটা ঢুকছে না, আপনি এটা গিয়ে সমাধান করুন। তো এটা হলে একদম খুব ভালো হবে। অনেকে পেমেন্ট ফেলের কারণেও বলছে যে আমাদের পেমেন্ট ফেল, আমাদের আর টাকা ঢুকলো না। তো কি কারণে পেমেন্টটা ফেল হয়েছে সেটা কিন্তু আপনারা এবার থেকে আপনাদের পোর্টালে দেখতে পাবেন। তার পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে দেখুন, এডিএম, এসডিও এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের সঙ্গে বৈঠক করে পেমেন্ট ফেলিয়ারের প্রতিটি কারণ চিহ্নিত করতে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করতে যাতে যোগ্য আবেদনকারীদের টাকা দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। তো তাদেরকেও কিন্তু এমনটা বলা হয়েছে যে আপনারা তাড়াতাড়ি এডিএম, এসডিও, বিডিওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এই পেমেন্ট যে ফেল হচ্ছে তাদের বিষয়টি খতিয়ে দেখুন এবং কী কারণে হচ্ছে সেগুলোকে চিহ্নিতকরণ করুন এবং তাদেরকে তাড়াতাড়ি টাকা দেওয়ার ব্যবস্থা করুন। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে সময়সীমা মেনে কাজ শেষ করতে হবে। সব এসডিও এবং বিডিওকে জানিয়েছেন যারা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত ও যাচাইয়ের কাজ সম্পন্ন করবেন। পাশাপাশি 19শে মে 2026-এর সরকারি নির্দেশিকা অনুযায়ী এএসডিডি এর মানদণ্ড ভালোভাবে যাচাই করতে হবে। তাদেরকে কিন্তু এমনটা আদেশ দেওয়া হয়েছে সব এসডিও এবং বিডিওদেরকে। তার পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রযুক্তিগত সমস্যার জন্য এনআইসি এর নোডাল অফিসারদের হিসাবে শ্রী সুরজিৎ দেকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলার কর্মকর্তারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো শ্রী সুরজিৎ দেকে এই আদেশটি দেওয়া হয়েছে এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি কোনো ত্রুটিগত সমস্যা থাকে, যদি কোনো সমস্যা হয় তাহলে তারা যেন তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রতিদিন অগ্রগতি পর্যালোচনা করা। প্রতিদিন গুগল মিটের মাধ্যমে জেলার কাজের অগ্রগতি আলোচনা করা যাতে কোনো জেলায় কাজ ধীরগতিতে চলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। মানে প্রতিটি জেলার আধিকারিকরা গুগল মিটে প্রত্যেক দিন মিট করবেন এবং তাদের যদি কারো কাজ কিছুটা কম হয় যাতে তাদের কাজটিকেও একই ধাপে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু তারা আলোচনা করবেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে যে হেল্প ডেস্ক খোলার পরিকল্পনা। বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিসে হেল্প ডেস্ক খোলার পরামর্শ দেওয়া হয়েছে যাতে আবেদনকারীরা সহজেই নিজেদের আবেদন সংক্রান্ত সঠিক তথ্য জানতে পারেন। আপনারা অনেকেই বলছেন অফলাইনে ফর্ম জমা করছি, এখন অবধি কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। তো আপনাদের জন্য কিন্তু হেল্প ডেস্ক চালু করা হচ্ছে যাতে করে আপনাদের যে কোনো যদি সমস্যা থাকে তাহলে যেন সেই হেল্প ডেস্কে গিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন এবং সেখান থেকে আপনারা সমাধান পান। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে আন্ডার ইনকোয়ারি আবেদন দ্রুত নিষ্পত্তি। 30 জুন 2026 পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে আন্ডার ইনকোয়ারি থাকা আবেদনগুলোর অনুমোদনের কাজ
10 জুলাই 2026-এর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে যোগ্য আবেদনকারীরা দ্রুত টাকা পাওয়ার সুযোগ পাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। তো 30 জুনের মধ্যে যারা আবেদন করেছিলেন যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের 10 জুলাইয়ের মধ্যে কিন্তু সব ডকুমেন্টগুলোকে আপলোড করে স্ক্যান করে সাবমিট করতে বলা হয়েছে এবং তাদের সকল কাজগুলোকে মানে অ্যাপ্রুভাল দিতে বলা হয়েছে। যারা যোগ্য তারা কিন্তু 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং তাদের পরবর্তী লটে কিন্তু টাকা ঢুকবে এমনটা বলা হচ্ছে। এবং পরবর্তী পয়েন্টে বলা হয়েছে অফলাইনে আবেদনের ডিজিটাইজেশন। সব অফলাইনের আবেদনের 10 জুলাইয়ের মধ্যে ডিজিটাইজেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। 10 জুলাইয়ের মধ্যে যারা সব আবেদন অফলাইনে জমা করেছিলেন তাদের সকলের কিন্তু ডিজিটাইজেশন করা হবে, যাতে যোগ্য আবেদনকারীরা জুলাই মাসের অর্থ প্রদান থেকে বঞ্চিত না হন। অর্থাৎ আপনারা অনেকেই বলছেন যে আমরা অফলাইনে জমা করলাম, জুলাই মাসে টাকা পেলাম না, হয়তো জুলাই মাসে টাকাটা আর পাবোই না। কিন্তু এখানে যেমনটা স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে যে অফলাইনে যারা জমা দিয়েছিলেন তাদের জুলাই মাসের অর্থ প্রদান কিন্তু বঞ্চিত হবেন না, তাদের টাকা যদি সব কিছু ঠিক থাকে দিয়ে দেওয়া হবে। সর্বশেষ যেটা বলা হয়েছে, সকলকে ধন্যবাদ জানিয়ে এই বৈঠক কিন্তু সমাপ্তি করা হয়েছে, যেমনটা আপনারা ইংরেজিতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত আলোচনা, যেখানে কি কি বলা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিলাম। তো এই ভিডিওটি যদি আপনাদেরকে ইনফরমেশনাল মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে সকলেই এই তথ্যগুলো জানতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।